নির্বাচন পরবর্তী সহিংসতায় থমথমে বিভিন্ন এলাকা। বাড়ি ছাড়া অনেকে, ভোটার উপস্থিতি কম থাকা নিয়ে জয়ী পরাজিত প্রার্থীদের ব্যাখ্যা। আওয়ামী লীগের মধ্যে যারা প্রভাবশালী তাদের পক্ষই অবলম্বন করেছে। উৎসব মুখর এবং ফ্রি অ্যান্ড ফ্যান্ড যে ভোট হয়েছে এতে মোটামুটি আমি সন্তুষ্ট। অবিবাহিত মেয়ের নামে মাতৃত্বকালীন ভাতা, নীলফামারীর খালিশা চাপানি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। আমার মেয়ে ভার্সিটির একজন ছাত্রী, অবিবাহিত। আমার মেয়ের মাতৃভাতার কাট হয়েছে, এই কার্ডটা কিভাবে হইলো? সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়ম যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হজের প্রথম ফ্লাইটে সৌদি গেলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় খুশি মুসল্লিরা। শিগগিরই ভিসা জটিলতা সমাধান জানালো। আর কোনো সমস্যা নেই, সব ভিসাও হয়ে যাবে এবং আল্লাহর মেহমানগণ খুব কমফোর্টেবলি এবছর হজ যাত্রায় যেতে পারবেন। রাজশাহীতে সনাতন পদ্ধতিতে ড্রেন নর্দমা পরিষ্কার, সড়কে সড়কে ময়লার স্তূপ, নগরবাসীর ক্ষোভ। ময়লা থেকে দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়াচ্ছে। ময়লা গেলে তুলে 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন ধরে টানে না। পাকা সড়ক না থাকায় ভোগান্তিতে নেত্রকোনা সদরের 6 গ্রামের কৃষক। ফসল ঘরে তোলার চ্যালেঞ্জ, বারবার আশ্বাসে সীমাবদ্ধ সব। ধানের ফসল ফলে তারপরে আনতে আমাদের এলাকার কৃষকের খুব কষ্ট হয়, মাটির লাগে খুব কষ্ট, আমরা জীবন শেষ। স্থানীয় জাত দিয়ে সাতক্ষীরায় চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু। হিমসাগর, ল্যাংড়া বাজারে উঠবে 20 ও 29 মে। আম্রপালি 10 জন। 11 তারিখ গোবিন্দভোগ, 22 তারিখ হিমসাগর, 29 তারিখ ল্যাংড়া এবং 10 জন আমাদের আম্রপালি সংগ্রহ চলবে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন এলাকার পরিস্থিতি থমথমে। হামলা ও গ্রেপ্তারের ভয়ে এলাকা ছাড়া অনেকে। সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রার্থীদের কেউ কেউ দায়ী করেছেন প্রভাব খাটানোকে, কেউ বা দুষছেন আবহাওয়াকে। নির্বাচন নিয়ে ভোটারদের খুব একটা আগ্রহ ছিল না বলেও মনে করেন কোনো প্রার্থী। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের পর কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন। ভাঙচুর করা হয় নির্বাচনী কন্ট্রোল রুমও। শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচন পরবর্তী হামলা, পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার ও পুনরায় হামলার ভয়ে এলাকা ছাড়া অনেকে। খুঁটায় ভোট দিছি, তাই বাদে আমাগো এই ভাঙচুর করছে 2 বার। কিছু ঠিয়া যায় নাই, কিছু বাচ্চাই দেখাবে পাইলা না, ঠিয়া যায় নাই, গলার চেইনটার বাচ্চারি লয়ে গেছে। আমরা এরই মধ্যে 9 জনকে আটক করেছি। 2 পক্ষেরই বেশ কিছু আহত আছে, তারা হসপিটালে তার চিকিৎসা নিচ্ছেন। মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দি এলাকায় নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ 17 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকা থমথমে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল দিচ্ছে পুলিশ। ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গতকালকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার জন্য আমাদের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাতে পরবর্তী পরিস্থিতি শান্ত থাকে সেজন্য আমাদের 11টা মোবাইল টিম আমাদের টহল দিচ্ছে। নীলফামারীর ডোমারে ফলাফল ঘোষণার সময় নির্বাচনী কন্ট্রোল রুমে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 500 থেকে 700 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 36% ভোট কাস্টিং নিয়ে চলছে নানান আলোচনা। প্রার্থীদের কারো কারো অভিযোগ নির্বাচনে প্রভাব খাটানোর কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে, আবার কেউ কেউ দুষছেন ঝড় বৃষ্টিকে। যেহেতু অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং তার ছেলে আমার বিরুদ্ধে, অতএব ভোট কেন্দ্রে যদি ভোট না যায় এই চেষ্টা করেছে, যার ফলে এই কেন্দ্রগুলি ভোট উপস্থিত হয়নি। ভোটের কাস্টিংটা একটু কম হয়েছে আমি মনে করি আবহাওয়া, কারণ ভোটের দিন সকাল 8টা পর্যন্ত কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল। ঝড়ো হাওয়াতে
এলাকার লন্ডভন্ড হওয়ার কারণে ভোটার যে উপস্থিতি 28% ভোটার উপস্থিতিটা আসলে সর্বসাকল্যে আমি দেখতে পেরেছি। প্রত্যাশা ছিল যে হয়তো আর একটু বাড়বে 40% বা 45%। আসলে সাধারণ মানুষ ভোটের বিষয়ে এতটা ইন্টারেস্টেড ছিল না, এটা একটা বড় কারণ। আর এখানে একটা বড় আদর্শিক দল রাজনৈতিকভাবে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেনি, এটাও একটা বড় কারণ। নির্বাচনে ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত প্রার্থীদের জয় জয়কারের মধ্যেও বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর, বান্দরবান সদর, সিলেটের বিশ্বনাথ, গাজীপুর সদর, শেরপুরের ঝিনাইগাতি ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জয়ী হয়েছেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানব সহকর্মী এস.এম. শাকিলের কাছ থেকে। তিনি এখন যোগ দিচ্ছেন শরীয়তপুর থেকে। শাকিল, ফল প্রকাশ ঘিরে সহিংসতার পর এলাকার এই মুহূর্তের কি অবস্থা দেখছেন জানাবেন। দেখুন, যেহেতু ইভিএমে ভোট হয়েছিল শরীয়তপুরে, সেক্ষেত্রে কিন্তু আমরা সারাদিন সুষ্ঠু ভোট দেখেছি, কোনো জায়গায় কোনো ঝামেলা হয়নি, এরকমটাই কিন্তু দেখেছিলাম। কিন্তু ফলাফল প্রকাশের পরে কিন্তু এই নড়িয়া উপজেলার যেই নশাসন ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু আমরা একটি কেন্দ্রে ঝামেলা হতে দেখেছি। সেটা হচ্ছে মোটরসাইকেল মার্কার যেই প্রার্থী ছিল ইসমাইল হক এবং ঘোড়া মার্কার যে প্রার্থী ছিল মামুন শিকদার, এই দুইজনের সমর্থকের মধ্যেই কিন্তু ঝামেলাটা হয়েছিল। প্রথমে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে কিন্তু এই কেন্দ্রটিতে মাত্র 130 ভোটের ব্যবধানে মোটরসাইকেল মার্কা এখানে জয় লাভ করেন। এরপরেই কিন্তু তারা বিজয় মিছিল নিয়ে বাজারমুখী হলে সেখানে কিন্তু প্রথমে সংঘর্ষ বাধে। তবে এইখানে সংঘর্ষটা হয়েছিল নশাসন ইউনিয়নের যেই চেয়ারম্যান রয়েছে তার সমর্থকদের সাথে কিন্তু প্রথম সংঘর্ষটা হয়। সেই সংঘর্ষে কিন্তু ইউপি চেয়ারম্যান সহ 8 জন আহত হয় এবং সেই ঘটনায় কিন্তু 9 জনকে আটক করা হয় রাতেই। তারপর থেকে কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ রয়েছে এবং এলাকায় কিন্তু বেশ পুলিশ মোতায়েন রয়েছে, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তবে পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে যে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি, এখন পর্যন্ত কোনো পক্ষ কিন্তু এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা করলে হয়তো পুলিশ প্রশাসন তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন, এমনটাই জানিয়েছেন। শাকিল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি। বাড়িতে চলছে শোকের মাতম। নির্বাক বাবা ডাক্তার আমানুল্লাহ, শোকস্তব্ধ স্বজন এলাকাবাসীও। আসিম জাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না তারা। 2 শিশু সন্তানের জনক আসিম, বাবা হারা হলো সন্তানরা। এর আগে সকালে চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাকে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে প্রায় 4 ঘন্টা তাকে চেষ্টা করা হয়েছে, তার সেন্স আসেনি। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার মা সহ্য করার মতো মানে কিভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। বিমান বাহিনীর নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়িতে রয়েছেন মানিকগঞ্জের সহকর্মী BM খোরশেদ। যাব তার কাছে। খোরশেদ, আসিম জাওয়াদের বাড়ি জুড়ে নিশ্চয়ই শোকাবহ পরিবেশ। তার মৃত্যুতে স্বজন এলাকাবাসী কি বলছেন? শাওন, খুবই আসলে মর্মান্তিক একটি ঘটনা। কারণ যে বিমান বাহিনী যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে পরিবারের একমাত্র সন্তান আসলে আসিফ জাওয়াদ, তার মৃত্যুর পর আসলে পরিবারে বুঝতেই পারছেন যে খুবই শোকাহত। তার মা নীলুফা ইয়াসমিন, নীলুফা আক্তার, তিনি আসলে বারবার মূর্ছা যাচ্ছে, আর্তনাদ করছে। কারণ তার সন্তান, একমাত্র সন্তান, প্রতিদিন আসলে মায়ের খোঁজ নিত, খাওয়া হয়েছে কিনা, গোসল করা হয়েছে কিনা, সব আসলে খোঁজ খবর নিত সে সবসময়। আজকে আসলে বারবার সেই কথা
কথাটাই বলছিল আসলে তার সন্তান কিন্তু আজকে তার খোঁজ নিচ্ছে না, এবং তার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আসলে যে শোকাবহ পরিস্থিতি, আসলে কাউকে আসলে কেউ আসলে সান্ত্বনা দিতে পারছে না, সবাই অশ্রু সজল চোখে আসলে এখানে রয়েছেন এবং বারবারই আসলে আসিফ জাওয়াদের স্মৃতিচারণ করছেন। এবং আসিফ জাওয়াদের বাবা একজন পেশায় চিকিৎসক, তার মা অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং ছোটবেলা থেকে আসিফ জাওয়াদের একটা স্বপ্ন ছিল যে আসলে সে পাইলট হবেন, এবং সেই স্বপ্ন নিয়ে আসলে তিনি পড়াশোনা করেছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সে এসএসসি পাশ করার পরেই কিন্তু সে প্রথমবার পরীক্ষা দিয়েই কিন্তু আসলে সে এইখানে কিন্তু আসলে বিমান বাহিনীর সেইখানে কিন্তু আসলে চাকরিতে কিন্তু এসেছেন। এবং সেই পরিবার আসলে আমরা রয়েছি এখানে, শোকাবহ পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। এবং যে বিষয়টি পরিবার থেকে জানানো হয়েছে, যেহেতু চট্টগ্রামে এই দুর্ঘটনা হওয়ার পরে ওইখানে আসলে মরদেহ সেখানে রয়েছে, এবং কয়েকটি জানাজা শেষে হয়তোবা আগামীকালকে আসলে এই মানিকগঞ্জে তার যে গ্রামের বাড়ি সেইখানে আসলে মরদেহ আসতে পারে, এবং এরপরই স্থানীয় কবরস্থানে তার দাফন করার কথা রয়েছে। শাওন। খুরশিদ, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক। এ বিষয়ে আরও জানবো, টেলিফোনে এখন যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানতে চাই। নিহতদের পরিচয় জানতে পেরেছেন কি? যারা আহত হয়েছেন তাদেরই বা কি অবস্থা? শাওন, আসলে আজ বিকেল ৩টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষটি স্থায়ী হয়, এতে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। স্থানীয় লোকজন এবং পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে যে আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির মিয়া, তার সাথে একই গ্রামের সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল, এবং এর জের ধরে আজকে বেলা ৩টার দিকে সিএনজিতে যাত্রী ওঠানামা নিয়ে মূলত তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, এবং এর জের ধরেই উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং এই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন নিহত হন, তার মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা যান এবং অপর একজন হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর বাইরে অর্ধশতাধিক যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই সদর হাসপাতালে আনা হয়েছে, এবং অন্যান্যদের স্থানীয় যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এর মধ্যে পৌঁছেছে এবং তারা ঘটনাস্থল যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সেখানকার পুলিশ। এখন পর্যন্ত আসলে যতটুকু জানা গেছে সেখানে খুব এই সংঘর্ষের সাথে এলাকায় একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা বা অন্য কোনো বিষয় রয়েছে কিনা সেটি আসলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে বলে আমাদেরকে বুঝতে পেরেছি। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। নীলফামারীর ডিমলা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন ভাতা বিতরণে অনিয়ম, উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায় সহ নানা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ডিমলা উপজেলার খালাসিচাপানি ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বেগমের মেয়ে পড়ালেখা করছেন বিশ্ববিদ্যালয়ে। তার অভিযোগ, অবিবাহিত মেয়ের নামে মাতৃত্বকালীন ভাতা কার্ড বানিয়ে আত্মসাৎ করা হয়েছে বরাদ্দের টাকা। আমার মেয়ে ভার্সিটির একজন ছাত্রী, অবিবাহিত। আমার মেয়ের মাতৃভাতার কার্ড হয়েছে, এই কার্ডটা কিভাবে হইলো আর কে খাচ্ছে তা আমি জানি না। ভুয়া কার্ড বানিয়ে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ আরও আছে। ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোকজনের মোবাইল নাম্বার দিয়ে টাকা উত্তোলন করা হয় বলেও অভিযোগ উঠেছে। আমার মেয়ের কোনো বাচ্চা কাচ্চা নাই, এবং আমি শুনতেছি যে আমার মেয়ের মাতৃভাতা হয়েছে, কিন্তু এ সম্পর্কে তা ওই মেয়েও জানে না, আমিও জানি না, আমার পরিবারে কেউ জানে না। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভাতা কাট করে দিতে টাকা আদায় সহ নানা অভিযোগও আছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন অনেকে। তথ্যসেবা কেন্দ্রের 1,20,000 টাকা, ডালিয়া দুমুখী উচ্চ বিদ্যালয়ের আলমারি বাবদে 40,000 টাকা, আর প্লাস সিটানির ব্যাপারে 1,56,000 টাকা। কাজ না করেই চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেছেন। খালিশাচাপানি পূর্বপাড়া সর্বজনীন হরি মন্দিরের সরকার থেকে 2 লাখ টাকার বরাদ্দ আসছে। বরাদ্দের মধ্যে 16 টলি মাটি দিছে, আর একটা গেট দিছে, আর গেটের উপরে একটু ছাদ দিছে, আর কিছু বললো 200 টাকা লাগে, 200 টাকা দিলাম। দেওয়ার পরেও অনলাইন করার পরে 2টা টিপ আবার চাল পাইছি, তারপরে
তারপরে আর এই চাউল দিচ্ছে না। চেয়ারম্যান সাহেব তাহলে আমার কাঠের খবর কি বাকি 2000 করে টাকা লাগবো, তা আমি গরিব মানুষ, আমি তো টাকা দেবো কোথার থেকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। তার দাবি তাকে হেয় প্রতিপন্ন করতেই প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। এই অভিযোগগুলা ভিত্তিহীন, এই অভিযোগগুলা মিথ্যা, এই অভিযোগগুলা বানোয়াট। এই অভিযোগকারী যারা অভিযোগ করেছেন তারা, আমি মনে করি এদেরকে অভিযোগ আমার প্রতিপক্ষ ভাইয়েরা তাদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে, এই টিমটি কাজ করছে। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পেলে সেখানে যদি এ ধরনের ভাতা বিতরণের সাথে কেউ অনিয়মে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ। যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তাতে যাত্রী ছিলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসল্লিরা। ভিসা নিয়ে জটিলতার খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। মাগুরার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় 30 বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা, দেখেছেন পবিত্র হজ পালনের স্বপ্ন। আল্লাহ আমাকে যে বাবু বাতাসের সাথে উড়াবে নিয়ে যেতে পারেন আপনি, এমন চিন্তা ভাবনা মনে থেকে ছিল, টাকা নাই, আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশকোনা এবং বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বলতে বাবা মা তো করতে পারি না, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আছি। এবার হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখনও অর্ধেক মুসল্লির হয়নি ভিসা। হাব সভাপতি বলছেন শেষ পর্যন্ত থাকবে না জটিলতা, নিশ্চিত হবে সবার হজ যাত্রা। হজ ব্যবস্থাপনায় সবসময় যেহেতু দ্বিরাষ্ট্রিক বিষয় এবং অনেক নিয়ম কানুন সময়ক্ষণ মেনে করতে হয়, সে কারণে কিছু চ্যালেঞ্জ অবস্টাকলস থাকেই। এখন আমি মনে করি আর কোনো সমস্যা নেই, সব ভিসাও হয়ে যাবে এবং আল্লাহর মেহমানগণ খুব কমফোর্টেবলি এবছর হজ যাত্রায় যেতে পারবেন। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নিজেদের প্রস্তুতির কথাও জানান দায়িত্বশীলরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজ যাত্রীগণকে নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। বৃহস্পতিবার মোট 7টি হজ ফ্লাইট, তার মধ্যে বাংলাদেশ বিমানের 3টি, সৌদি এয়ারলাইন্স আর ফ্লাইনাসের 2টি করে 4টি। বাংলাদেশ আর সৌদি আরব এই দুই দেশের নানা নিয়মকানুনের পাশাপাশি আরও বিভিন্ন কারণেই হজ পালন ভীষণ একটা জটিল প্রক্রিয়া। এর বাইরে কিছু এজেন্সি মালিকের গাফিলতির কারণে প্রতি বছরই আশকোনাতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। তারপরও সবার সহযোগিতা নিয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে চান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় সড়কপথে গণভবন থেকে রওনা দেবেন তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানাবেন। এরপর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। এরপর বিকেলে সড়কপথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী সফরকে নিরাপদ, নির্বিঘ্নে এবং সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বিক সমন্বয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে যেখানে সেই রাজশাহী মহানগরীতে নর্দমা পরিষ্কারে কেনা হয়নি আধুনিক যন্ত্রপাতি। এখনও সনাতন পদ্ধতিতে নর্দমা পরিষ্কারের কাজ চালাতে হয়। ড্রেন থেকে ময়লা তুলে শুকানোর জন্য স্তূপ করে রাখা হয় রাস্তায়, ফলে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। সৌন্দর্য আর পরিচ্ছন্নতার জন্য গত কয়েক বছর ধরে প্রশংসিত হচ্ছে রাজশাহী মহানগরী, অথচ সেই শহরেই নর্দমা থেকে আবর্জনা তুলে স্তূপ করে রেখে দেওয়া হয় রাস্তার পাশে। সবারই সমস্যা, প্রত্যেকটা মানুষের ভোগান্তি। এই রাস্তাটা কতটুক চিকন, ময়লা গেলে তুলে 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন ধরে টানে না, নিয়ে যায় না, নিয়ে যায় মন মতো নিয়ে যায়। কয়েকদিন পর পানি ঝরে শুকিয়ে গেলে ময়লা তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততদিন ভুগতে হয় সেই পথ দিয়ে চলাচলকারীদের। ময়লা থেকে দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়াচ্ছে, এটা একটা সমস্যা আমরা দেখতে পাই না। আসলে আমাদের হাঁটা চলার সমস্যায় মনে করতেছি। রাস্তাঘাট ছোট হয়ে গেছে, গাড়ি ঘোড়া আপনার মনে করেন কাদা টাদা মেখে উঠতে চাইছে না। আবর্জনার এই স্তূপের কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন রাস্তার পাশের ছোট ব্যবসায়ীরা। যাওয়া আসার সমস্যা, আবার সব থেকে মূল সমস্যা আমাদের লোকজন আসে না, আবার যাওয়া আসার সমস্যা সবথেকে বেশি। আবর্জনার জন্য তো আমার ব্যবসা দেখা যাচ্ছে আপনার মার খেয়েছে, একটু কাস্টমার না দাঁড়ালে তো আমার ব্যবসা হবে না। ভুক্তভোগী নগরবাসী বলছেন, এই নগরীকে পরিচ্ছন্ন রাখতে হলে বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে হবে। আমরা চাই এটা যেন তুলে সঙ্গে সঙ্গে এটাকে পরিষ্কার করে নেওয়া। ড্রেন থেকে তুলবে এবং গাড়িতে ফেলে দেবে, দিয়ে নিয়ে চলে যাবে। এই যে রেখে দিয়েছে ড্রেন থেকে তুলে, খুব খারাপ অবস্থা। সম্প্রতি সিটি কর্পোরেশনের এক বৈঠকে পরিচ্ছন্নতা বিভাগ দাবি করেছে আধুনিক যন্ত্রপাতির অভাব আর আর্থিক সীমাবদ্ধতার কারণে বর্জ্য ব্যবস্থাপনার এই হাল। ড্রেনগুলো সরাসরি কাদা তুলে ড্রেন থেকে কাদা উত্তোলন করার পরে সাথে সাথে কিন্তু নিয়ে যাওয়ার সে যন্ত্রপাতি এখনো অপ্রতুল আমাদের এখানে। 2019 সালে রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এ পর্যন্ত এই বরাদ্দের 1400 কোটি টাকা ছাড়ও হয়েছে। তারপরেও এমন সীমাবদ্ধতা কেন? আমরা চেষ্টা করছি যে সরু ড্রেনগুলো যেন যন্ত্রের মাধ্যমে, আধুনিক যন্ত্রের মাধ্যমে এটা উত্তোলন সম্ভব হয়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আশা করছি যে আমরা ওটা সফল হব। নর্দমাগুলোতে পানি প্রবাহ বিঘ্নিত করে এমন কোনো ময়লা আবর্জনা না ফেলার জন্য নগরবাসীর কাছে আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। প্রায় 50 বছর ধরে একটি পাকা সড়কের অভাবে ভুগছে নেত্রকোনার মৌগাতি এলাকার বাসিন্দারা। মেঠো পথ দিয়েই করতে হয় চলাচল। জমির ফসল তুলে ঘরে আনতে ঘুরতে হয় কয়েক কিলোমিটার রাস্তা। এতে অতিরিক্ত শ্রমের পাশাপাশি খরচও হয় দ্বিগুণ। অর্ধশত বছর ধরে 6 গ্রামের কৃষকের ভোগান্তি। নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন। স্থানীয়দের চাওয়া কেবল একটি পাকা সড়ক। সে দাবিও এই দীর্ঘ সময়ে মেটাতে পারেননি কোনো জনপ্রতিনিধি। পূর্বডহর মোড় থেকে মাঘরোয়া বিল পর্যন্ত এবড়ো থেবড়ো এক মেঠো পথ, সেটিও আসলে চলাচলের উপযোগী নয়। বর্ষাকালে ভরসা শুধুই বাঁশের সাঁকো। ফসল ঘরে তোলার মৌসুমে বাধে বিপত্তি। সড়ক না থাকায় কয়েক কিলোমিটার পথ ঘুরে আনতে হয় ফসল। খরচ হয় দ্বিগুণেরও বেশি। এতে 3000 হেক্টর জমির ধান থেকে কোনো লাভই করতে পারছেন না চাষিরা। কামলাদের লেবার দিয়ে 2000, 3000, 2500 টাকা রাকেত কাটানি লাগে। শেষবেলা ধানটায় না লেবারের টিয়া দিলে ধান বেচা পরিষ্কার শুধু ক্যারি বন্ডাতে হয়। রাস্তায় না মানে হাজার হাজার মন ধানের ফসল ফলে তারপরে আনতে আমাদের এলাকার কৃষকের খুব কষ্ট হয়। কয়েক হাজার মন দানা এই রাস্তাটা দেয়া, আমরা এটা করতে পারি না, আমরা আইতারি না, ফেক মাটির লাগে খুব কষ্ট, আমরা জীবন শেষ। স্থানীয়রা জানায়, এর আগে বহুবার জনপ্রতিনিধিরা পাকা সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন, তবে সড়ক আজও নির্মাণ হয়নি। কৃষকদের দুর্ভোগের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটা দ্রুতই আমরা এলজিডি আইডিভুক্ত করে এটা আমাদের যে পরবর্তীতে যে উন্নয়ন প্রকল্পগুলো আছে যেন এটাতে আমরা এই নামটি প্রস্তাব দিয়ে দ্রুত এটা আমাদের উন্নয়ন প্রকল্পের মধ্যে এটা পাকাকরণ বা আমাদের হেরিংবন রাস্তার যদি কোনো ব্যবস্থা করা যায় সেটার বিষয়ে আমি পদক্ষেপ নেব। পাকা সড়ক নির্মাণ হলে দুঃখ ঘুচবে পূর্বডহর, পাটালি, এরুয়ারচর, ধলামুলগা ও মৌগাতি এলাকার চাষিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাতক্ষীরায় শুরু হলো চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। সকালে সদর উপজেলার
কুখরালি এলাকার একটি বাগানে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুরুতে গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, আমের গুণগত মান রক্ষায় জাত ভেদে আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সেই হিসেবে আগামী 11 মে সংগ্রহ করা হবে গোবিন্দভোগ। 22 মে হিমসাগর ল্যাংড়া আম বাজারে উঠবে 29 মে। এছাড়া আম্রপালি সংগ্রহের তারিখ 10 জুন নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা জেলাতে প্রথম আম বাজারজাত হয়ে থাকে। তো আমরা যেই জাতগুলো সংগ্রহের মাধ্যমে শুরু হচ্ছে, তাছাড়াও আমাদের 11 তারিখ গোবিন্দভোগ, 22 তারিখ হিমসাগর, 29 তারিখ ল্যাংড়া এবং 10 জুন আমাদের আম্রপালি সংগ্রহ চলবে। এবার রাজশাহীর আম বাগানের চিত্র জানবো। সরাসরি এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আম সংগ্রহ কার্যক্রম শুরু হবে কবে থেকে জানতে চাই, এবার ফলন কেমন হয়েছে? শাওন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমনটি জানিয়েছে, আগামী 15 তারিখ থেকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু আম যে নামানোর যে তারিখ নির্ধারণ করা হবে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে রাজশাহীর এই তারিখ ঘোষণার পরে রাজশাহীর যে আমগুলো রয়েছে সে আমগুলো নামানোর যে প্রস্তুতি সেটি শুরু হয়। প্রথম অবস্থাতে যে গুটি জাতের আম সেটি নামানো হয়, তারপরে গোপালভোগ আম নামানো হয়, এরপরে হিমসাগর, ন্যাংড়া, খিস্রাপাত সহ শেষ সময়ে কিন্তু ফজলি এবং বাড়িফোর, আশিনা আমগুলো নামানো হয়। এবার কিন্তু রাজশাহীতে আমের অফিয়ার এবং প্রচণ্ড খরায় কিন্তু রাজশাহীতে প্রচুর পরিমাণে আম কিন্তু ঝরে পড়েছে এবং এই মুকুলও কিন্তু কম ছিল। সেই হিসাবে এবার কিন্তু আমের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু এবার পূরণ হবে না, তেমনটি কিন্তু আমের যারা ব্যবসায়ী রয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুরু করে ফল গবেষণা কেন্দ্রের যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এবার 60% গাছে মুকুল আসলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড খরায় কিন্তু আমের যে গুটি এবং পরবর্তীতে যে আম পানি না থাকায় সেটি কিন্তু ঝরে পড়েছে। এবং আশার বিষয় হচ্ছে যে গতকালকে কিন্তু রাজশাহীতে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আমের বোটা সেটি শক্ত হয়েছে এবং ফল গবেষণা কেন্দ্রের যারা দায়িত্বরত তারা বলছেন যে এখন এই সময়টা যদি এই কালবৈশাখী ঝড় না হয় এবং বড় কোনো ঝড় না হয়, তাহলে যে আমগুলো গাছে রয়েছে সে আমগুলো কিন্তু এখন থাকবে। এবং এই এখন পর্যন্ত কিন্তু গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে এই হপার পোকার যে আক্রমণ ছিল, সেই হপার পোকার আক্রমণের কারণেও কিন্তু রাজশাহীতে আমের যে ক্ষতি সেটি হয়েছে। বলা যায় যে এই গত কালকে থেকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু কৃষকের এবং আম চাষিদের মনে তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে বড় স্টেশন মাঝঘাটে 50টি আড়তে আগের মতো নেই ক্রেতা বিক্রেতাদের পদচারণা। গত 5 বছরে কমেছে ইলিশের সরবরাহ। বিপাকে পড়েছেন আড়তদাররা, লাভের আশায় ঝুঁকছেন খুচরা ব্যবসায়ী। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে বছরের এই সময়ে সরগরম থাকত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। পরিচিত ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম হিসেবে। তবে কাল পরিক্রমায় হারিয়েছে জৌলুস। নানা কারণে কমেছে জেলে ও ট্রলার মালিকদের আনাগোনা। গত 5 বছরে ইলিশের সরবরাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। যেখানে একটি মোকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা রোজগার করত, তা নেমে এসেছে সর্বোচ্চ 15 লাখ টাকায়। অনেকেই ঝুঁকেছেন খুচরা মাছের ব্যবসায়। 1 লাখ টাকা আমি চালান কেটে 600 টাকা পাইতেছি। তা আমি এটার পাশাপাশি যদি আমি খুচরা কিছু মাছ বেচি, ওটা দিয়ে আমার কিছু ইনকাম হলে এটা কি আউট একটা আমার অ্যামাউন্টে আইসা বললো। আড়তদারি করে পাশাপাশি খুচরা করলে আপনার দেখা যায় দৈনিক 2-3 হাজার টাকা আলাদা লাভ করা যায়। আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি অনেকটা কমে গেছে। আমরা যারা আছে এখন খুচরা বিক্রেতা আর কি বেশিরভাগ আছে। আগে তো আমাদের দাদন দিত, আমরা এতে কত না দাদন টাদন নেই না, আমাকে নিজের এলাকাতে আমরা দাদন দিই। ব্যবসায়ী নেতাদের দাবি, মাছের যোগান কমে যাওয়ায় বড় স্টেশন ঘাট সুনাম হারাচ্ছে। কমেছে আড়তের সংখ্যা। আগে যেমন বছরে 1 কোটি টাকা ব্যবসা করতাম, এখন 10 লাখ টাকাও ব্যবসা করার মতো কোনো ওয়ে নাই। কারণ মাছ 10% এসে পড়ছে। আগে 1000 মন বিক্রি করলে এখন 100 মন বিক্রি করতে পারি। মাছের আমদানি কমে আসতেছে, মাছ কম আসতেছে। এই কারণে তারা এখন কি করবে? যে কারণে অনেকেই বড় আড়তদার ছিল, একসময় বড় ব্যবসায়ী ছিলেন, তারা বড় ব্যবসা এখন করতে পারতেছেন না। সেই কারণে তারা খুচরা বিক্রির দিকে ঝুঁকেছে। ঘাটে মাছের সরবরাহ বাড়লে আবারও বড় স্টেশন মাছঘাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠবে আশা সংশ্লিষ্টদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।
দর্শক, এই ছিল সংবাদ সারা দেশ।